হন্তদন্ত হয়ে দৌড়ে কক্ষের দিকে ছুটে আসলো অধরা। হাত পা ঠক ঠক করে কাঁপছে। বাইরে থেকে যতটা সাহসিকতার পরিচয় দিয়ে সবার মোকাবেলা করে আসলো, ওর ভেতরটা ততটাই দুর্বল। মন মর্জি হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে, এই ভালো তো এই খারাপ। পেটের ডান সাইডে চিনচিন ব্যথাটাও তীব্রতর হচ্ছে। বাইরে গিয়ে এতক্ষণ যে অঘটন ঘটিয়ে আসলো, জুবায়ের জানলে না জানি কি হবে। এরা দুই ভাই দুই রকমের, একজন ঠান্ডা মাথার, আরেকজন উন্মাদ। অধরা কক্ষে প্রবেশ করে হাঁপিয়ে উঠল। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসতে গেল, কিন্তু পারল না। জুবায়ের যে ওর জন্য অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে সেদিকে ওর লক্ষ্য ছিল না। জুবায়ের চোখ মুখ শক্ত করে আছে। এক টান দিয়ে অধরাকে শক্ত করে ধরে বলল, কোথায় গিয়েছিলে? অধরা ঢোক গিলল, ভয়ে ভয়ে বলল, নিচে গিয়েছিলাম, আপনার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। কথাটা শুনে জুবায়ের ওকে ছেড়ে দিল। তাল সামলাতে না পেরে অধরা বিছানার উপরে ঠাস করে বসে গেল। জুবায়েরের চোখে মুখে বিস্ময়। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, ওর সঙ্গে কিভাবে কি? তুমি আমাদের পেছনে ষড়যন্ত্র করছো? এইবারই রহস্য ঘাটতে উঠে পড়ে লেগেছ? শোনো মেয়ে, নিজের ভালো পাগলেও বোঝে। শান্তিতে খাও, ঘুমাও, বাচ্চা হোক, আমি নিজেই তোমাকে ছেড়ে দেব। একবার যদি ঘরের বাইরে পা বাড়িয়েছ, খুন করে ফেলব। করে ফেলুন খুন, কে আটকে রেখেছে? জুবায়ের ফারুকী একটা স্বার্থপর মানুষের নাম, যে স্বার্থের জন্য নিজের বিবাহিত স্ত্রী আর অনাগত সন্তানের রক্ত দিয়ে কালো জাদু পিশাচ সাধনার জন্য বলি দিতে চলেছে। জুবায়ের নিজেকে ধরে রাখতে পারল না। থাপ্পড় বসিয়ে দিল অধরার গালে। দাঁতে দাঁত চেপে বলল, আজে বাজে কথা বলে আমায় রাগিয়ে দিতে তোমার ভালো লাগে, তাই না? কতবার বলেছি রাগিও না, আমার কথা শুনছ না। অধরা এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দ্রুত টেবিলের উপরে রাখা খঞ্জরটা উঠিয়ে নিজের হাতে একটা টান দিয়ে দিল। ঝরঝর করে রক্ত পড়ছে। ও সেসব তোয়াক্কা করল না। জুবায়েরের হাতের মুঠোয় খঞ্জরটা তুলে দিয়ে বলল, খুন করে ফেলুন, এভাবে যন্ত্রণা দিয়ে না মেরে। আমি মারা যাচ্ছি, বুঝতে পারছেন? আপনাদের স্বার্থের জন্য আমি কেন যন্ত্রণা পাব? এতে আমার কী লাভ বলুন? খুন করে আমাকে মুক্তি দিন, আর পারছি না আমি। একদিকে আপনার বিশ্বাসঘাতকতা, অন্যদিকে কোহিনূর রহস্য। আমি পাগল হয়ে যাচ্ছি। জুবায়ের প্রতিবাদ করল না। দ্রুত অধরার হাতটা মুঠোয় নিয়ে বসিয়ে দিল। অধরা ধস্তাধস্তি করল হাত ছাড়িয়ে নিতে, কিন্তু পারল না। জুবায়ের জোর করে ওর হাত ব্যান্ডেজ করে চুপচাপ ওর পাশে বসে পড়ল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি নিরুপায় অধরা। আমি চেয়েও পারছি না তোমাকে মুক্তি দিতে। আমি তোমাকে ছেড়ে দিলেও ওরা ছাড়বে না। অধরা ফুপিয়ে চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। হঠাৎ জুবায়েরের কাজে ওর ধ্যান ভাঙল। ছেলেটা চুপচাপ ওর পায়ে শিকল দিয়ে আটকে দিচ্ছে। অধরা চমকে উঠে পা ছাড়িয়ে নিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। জুবায়ের পাশে রাখা কাপড় ভিজিয়ে অধরার মুখ মুছিয়ে দিয়ে বলল, এটাই তোমার জন্য ঠিক আছে। ভেবেছিলাম তোমার থেকে দূরে থাকব, কিন্তু না, তোমার তো সহ্য হলো না। স্বামীকে কাছে রাখতে যত সব আজে বাজে কাজকর্ম করছো। আমি আজ থেকে এখানেই থাকব, আমার নজর তোমার উপরেই থাকবে। জুবায়ের শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল, মেজাজ ওর প্রচণ্ড খারাপ। এই মেয়েটা অতিরিক্ত ঝামেলা করছে। এরকম হলে সব উল্টাপাল্টা হয়ে যাবে। অধরার কান্না থেমে গেছে। নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কিভাবে এরকম বোকামি করতে পারল? জুবায়ের যে এভাবে ওকে আটকে দেবে কখনো ভাবেনি। এতটা উত্তেজিত হওয়াটা উচিত হয়নি। একদমই ঠিক হলো না। জুবায়ের ওর মুখের দিকে তাকিয়ে ওষ্ঠে হাসি এনে বলল, বাঘিনী বিড়াল হয়ে গেল, দম ফুরিয়ে গেল। আহারে, আমার বউ আমার মতোই হয়েছে। এত মাথা গরম ভালো না, বুঝলে? দেখলে তো কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। অধরা জ্বলে উঠল। যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর চুপ থেকে কি হবে? ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনিও যেমন, আপনার ভাইও তেমন।
ভেবেছিলাম আপনি ওনার থেকে ভালো, কিন্তু না। উনি ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ের স্বপ্নে আপনার মৃত্যুর দিন গুনছেন। কোনো এক তুষারপাতের রাতে আমাকে সাহায্য করেছিলেন, তার শোধ তুলতে চাইছে। চরিত্রের দোষে দুজনেই দূষিত। জুবাইরের চোখ জ্বলে উঠল অধরার কথা শুনে, কিন্তু এবার আর প্রতিবাদ করল না। চুপচাপ ওকে জোর করে শুইয়ে দিয়ে ওর পাশে নিজেও শুয়ে পড়ল। শুধু বলল, ঘুমাতে দাও আর নিজেও ঘুমাও। জুবাইর বালিশে মুখ ঢেকে নিল। অধরা ভ্রু কুঁচকে আছে। লোকটার মতিগতি বোঝা মুশকিল। জীবনটা মেগা সিরিয়ালের মতো হয়ে গেছে। প্রতিদিন এক একটা ঘটনা ঘটছে। অধরা বিরক্তি হলো। হাতে যন্ত্রণা করছে। এটা অতিরিক্ত ছিল। খামোখা হাতটা না কাটলেও চলতো। রাগের সময় মাথা কাজ করছিল না। কথাগুলো ভাবতে ভাবতেই ও গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরবেলায় চিৎকার চেঁচামেচি আর হইচই শুনে ওর ঘুম ভাঙল। দ্রুত বসে পড়ল। জুবাইর এখনো ঘুমিয়ে আছে। অধরা ওকে ধাক্কা দিয়ে বলল, শুনছেন, বাইরে কিছু হচ্ছে। জুবাইর ঘুমো ঘুমো কণ্ঠে চোখ বন্ধ করে বলল, হতে দাও, বিরক্ত না করে ঘুমাও। কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে বাইরে গিয়ে দেখে আসুন। চিৎকার চেঁচামেচিতে আপনাদের পাপের অট্টালিকা নড়ে উঠছে। ধ্বংস হলে ঘুমের 12টা বেজে যাবে। ঘুমানো ঘুচে যাবে জন্মের মতো। অধরা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে থামল। জুবাইর বিরক্তি নিয়ে উঠে বসল। এই মেয়েটা সবসময় কথা শোনানোর জন্য মুখিয়ে থাকে। সুযোগ পেলেই ঝাড়ি দিতে সময় নেবে না। কথাগুলো বিড়বিড় করে ও বেরিয়ে আসলো। বাইরে গিয়ে দেখলো বাড়ির দারোয়ান মালি আর কাজের ছেলেটা একটা ছেলের সঙ্গে ঝগড়া শুরু করেছে। বাড়িতে উচ্চ শব্দে চেঁচামেচি হচ্ছে। ও দ্রুত গিয়ে জিজ্ঞাসা করল, কি হচ্ছে এখানে? জুবাইরের কণ্ঠ শুনে ছেলেটা এগিয়ে আসলো। জুবাইর ভ্রু কুঁচকে ফেলল ছেলেটার দিকে তাকিয়ে। গতকালই ছেলেটাকেও দেখেছিল বোনের সঙ্গে ইউনিভার্সিটির গেটে, কিন্তু এখানে কেন এসেছে বুঝতে পারল না। তাই বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, বাসা পর্যন্ত চলে এসেছ? বলেছিলাম না আমার বোন বন্ধুত্ব করবে না তোমার সঙ্গে? তবুও কেন ঝামেলা করছো? দেখুন, আমি জানতাম না এটা আপনাদের বাসা। আমি এসেছি অধরা আপুর কাছে। ওনার বাবা ছিলেন আমার বাবার বন্ধু। আমি ওনার কাছেই এসেছি। এর আগেও আমি এসেছিলাম, দেখা করতে দেওয়া হয়নি। এবার অনুমতি না দিলে আমি পুলিশ নিয়ে আসতে বাধ্য হব। জুবাইর মোটেও ঘাবড়ালো না, বরং হাসল। এই মুহূর্তে ছেলেটার মুখে একটা শক্তপোক্ত ঘুষি দিতে মন চাইছে, কিন্তু দেওয়া যাবে না। ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এমনি তো রুমে অধরাকে আটকে রাখা হয়েছে। এই ছেলেটা যদি পুলিশ আনে ঘটনা বাজে দিকে মন নেবে। কিন্তু ছেলেটা ওকে হুমকি দিয়েছে, যেটাও মানতে পারছে না। জুবাইর ভ্রু নাচিয়ে বলল, পুলিশ আনবে? আচ্ছা, আমি নিজেই ফোন করে বলছি। আমার স্ত্রীর নিজের কোনো আত্মীয় নেই, অথচ কেনাকে আত্মীয় পরিচয় দিয়ে বারবার আমাদের সবাইকে বিরক্ত করছে। খারাপ উদ্দেশ্যও তো থাকতে পারে। মিস্টার কি জানি নাম? ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলল, আয়াত ইসলাম। দেখুন, আমি কিন্তু আজ এমনি এমনি ফিরব না। ডাকুন ওকে। 1 বছর ওর সঙ্গে দেখা করতে দেননি। এই খুনটুন করে গুম করে দেননি তো? আমি শিওর এটাই করেছেন। পাক্কা শয়তানের হাড্ডি আপনারা। আঙ্কেলকে কতবার বলেছিলাম বিয়েটা ভেঙে দিতে। আয়াত একদমে কথাগুলো বলে থামল। জুবাইর যেতে যেতে বলল, আসো, দেখা করিয়ে দিচ্ছি। বিড়বিড় করল, ফালতু লোকজন, এই দুটোই এক। সামনে নির্বাচনে দাঁড় করিয়ে দেব। আর কিছু না পারলেও মুখ চালাতে পারবে। জুবাইর বিরক্ত হচ্ছে বোঝা যাচ্ছে। আয়াত সেসবে পাত্তা দিচ্ছে না। বাড়ি থেকে আসার সময় বাবা মাকে কথা দিয়ে এসেছে মেয়েটাকে সঙ্গে নিয়েই ফিরবে। পাশাপাশি বাড়ি ছিল। ওরা একসঙ্গেই বড় হয়েছে। ভাই বোনের মতো মিলমিশ ছিল। হঠাৎ বিয়েটা সব তছনছ করে দিল। জুবাইর ওকে নিচে বসিয়ে রেখে উপরে আসলো। অধরা বিছানায় বসে আছে। পায়ে শিকলের জন্য ফ্রেশ হতে পারছে না।
জুবায়ের দ্রুত এসে ওর শিকল খুলে দিয়ে গম্ভীর মুখ নিয়ে বলল, মুখ খুললে কিন্তু খারাপ হবে। তোমাকে কিছু করতে না পারলেও ওকে কিন্তু ছাড়বো না। আমাকে চেনো? মাথা গরম হলে খবর আছে। অধরা অবাক হলো। সাত সকালে জুবায়ের কাকে মারার হুমকি দিচ্ছে বুঝতে পারল না। ভ্রু কুঁচকে বলল, বুঝতে পারলাম না। আয়াত এসেছে তোমার সঙ্গে দেখা করতে। তুমি কয়েকটা ভালো মন্দ কথা বলে ওকে বিদায় করবে। আমি কিন্তু জানি খুন করে দেবেন। ওটা ছাড়া তো আর কোনো ডায়লগ জানেন না। চলুন দেখা করে আসি। বুকের মধ্যে চাপা উত্তেজনা চাপিয়ে রাখা মুশকিল। অধরা বেশ খুশি হয়েছে। মনের মধ্যে একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। এখন শুধু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আল্লাহর উপর ভরসা করে নিজেকে শান্ত রেখে নিচে নেমে আসলো। আয়াত এতক্ষণ বসেছিল। হঠাৎ অধরাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো তুমি? কতদিন দেখা হয়নি। আম্মু তোমার কথা ভেবে কাঁদেন প্রতিদিন। তুমি জানো আম্মু অসুস্থ, তোমাকে দেখতে চেয়েছে। তুমি যাবে না আম্মুকে দেখতে? অধরার চোখে পানি চলে আসলো। রক্তের সম্পর্ক নেই, তবুও ছেলেটা ওকে নিজের বোনের মতোই ভালোবাসে। অধরা ওর মাথায় হাত রেখে বসিয়ে দিয়ে বলল, যাব আয়াত, নিশ্চয়ই যাব। আন্টি অসুস্থ আর আমি যাব না, এমনটা হয় নাকি? অনেক ভুল হয়েছে আমার, তোদের খবর নেওয়া হয়নি। আসলে আমার তো ফোন নেই, আর তোদের নাম্বারটাও রাখা হয়নি। জুবায়ের এদের দুজনের কথোপকথনে বিরক্ত হচ্ছে। এই দুটো বাড়ি থেকে যাওয়ার পরিকল্পনা করছে। আটকাবে কিভাবে? না যেতে দিলে তো আবার কাহিনী করবে। ওর বাবা মা আজ বাড়িতে নেই। একজন অসুস্থ মানুষকে দেখতে যেতে মানা করাও যায় না। জুবায়ের পড়ে গেল বিপদে। যেতে দেবে না বলেও শেষমেশ অধরাকে যেতে দিল। তবে ওকে একা ছাড়বে না। সঙ্গে ও ছোট বোন আর কাজের মেয়েটাকেও সঙ্গে নিল। ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই। অধরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। 1 বছরের বন্দি জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। ও দ্রুত গিয়ে লাগেজ গুছিয়ে নিল। লুকিয়ে শাশুড়ির দেওয়া জিনিসপত্রগুলো সঙ্গে নিয়েছে। ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাবা মায়ের ঘর তল্লাশি করা। সেখানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু ক্লু থাকবে। কোহিনূরের কাহিনী জেনে নিয়েছে। এবার জুবায়েরদের পরিবারের কাহিনীটা জানতে পারলে মোটামুটি পালিয়ে গেলেও শান্তি। সুলতান আরমান ফারুকী ইচ্ছেমতো বকাবকি করছেন বাড়ির সকলের উপর। উনি জুবায়েরের উপরে বিরক্ত। এই ছেলের জন্য যে ওনার ধ্বংস অনিবার্য হতে চলেছে সেটা বুঝতে তার বাকি নেই। কিভাবে সে ভাই বোনদের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যেতে পারে, এটা ওনার মাথায় আসছে না। এই বাড়ির 5টা মেয়ে আর একটা ছেলের ভবিষ্যৎ জুবায়েরের উপরে নির্ভর করছে। এই একটা সুযোগ উনি কত চেয়ে পেয়েছেন, সেটা শুধুমাত্র উনিই জানেন। বড় ছেলেটা আধার রাতের জীব হয়ে গেছে, আলোতে আসতে পারে না। মেয়েগুলোর বিয়ের কথা ভাবা যাবে না। বিয়ে মানে কারো তরতাজা রক্তের গন্ধে সুলতান বাড়ি ভরিয়ে তোলা। এভাবে চললে এই বংশ বিলুপ্ত হতে সময় নেবে না। উনি বারবার জুবায়েরের কাছে ফোন দিচ্ছেন, কিন্তু ছেলেটা ধরছে না। আরমান ফারুকী ফোনটা আছাড় দিলেন। চোখ মুখ শক্ত করে ভাবলেন, যাকে দিয়ে কাজ হবে না তার উপরে মায়া রেখে কি হবে। এখন জুবায়ের না থাকলেও চলবে। নিস্তব্ধ নির্জন কক্ষ। দেয়াল ঘড়িটা খসখস আওয়াজ করে ঘুরছে। দুজন মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া পিনপতন নীরবতা বিরাজ করছে। জানালা ভেদ করে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে কক্ষের মধ্যে থাকা আধারটা আবছা আলোতে রূপান্তরিত করেছে। জানালার ওপাশে ঘন জঙ্গল। হঠাৎ খুট করে আওয়াজ হয়ে দরজাটা আস্তে করে খুলে গেল। অধরা ঘুমিয়েছিল। হঠাৎ আওয়াজ পেয়ে দ্রুত চোখ খুলে তাকালো। একটা ছায়া ধীরস্থিরভাবে পা ফেলে ভেতরে প্রবেশ করল। হুড়ি চাপানো লোকটার হাতে ঝকঝকে খঞ্জর, আলোতে চকচক করছে। অধরার বুক ধুকপুক করছে। ভাবল লোকটার উদ্দেশ্য কি, ওকে কি মারতে চাইছে? কিন্তু কেন? পাশে জুবায়ের ঘুমিয়ে আছে। অধরা নিজেকে প্রস্তুত করে নিয়েছে। লোকটা যখনই ওর দিকে আক্রমণ করবে ও দ্রুত সরে গিয়ে লাইট জ্বালিয়ে দেবে। একে হাতে নাতে ধরা চাই।
উত্তেজনাতে ওর হাত পা কাঁপছে। কিন্তু লোকটা ওর দিকে না গিয়ে সোজাসুজি বাম সাইডে জুবাইরের দিকে এগিয়ে গেল। এমন তো না যে অধরার জন্য ওকে চিনতে পারছে না, বেশ ভালো করেই চেনা যাচ্ছে। টার্গেট ও নয় জুবাইর, বিষয়টা খেয়াল হলো। ততক্ষণে লোকটা খঞ্জর উঠিয়ে জুবাইরের বুকে আঘাত করতে গেল। অধরা তড়িৎ বেগে উঠে বসল। লোকটার হাত সমেত খঞ্জরটা ধরে ফেলল। প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হলো। অধরার কাটা হাত আরও কিছুটা কেটে গেল। ব্যথায় টনটন করছে কিন্তু হাত ছাড়ল না। পাশে জুবাইরের গায়ে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, জুবাইর, দ্রুত উঠুন। জুবাইর পিটপিট করে চোখ খুলে হতবম্ব হয়ে গেল। ওর বুকের উপরে দুজন ছুরি নিয়ে কাড়াকাড়ি করছে। অধরা পারছে না লোকটার শক্তির কাছে, হিমশিম খাচ্ছে। জুবাইর অপেক্ষা করল না, পা তুলে লোকটার বুক বরাবর লাথি বসিয়ে দিল। অচেনা লোকটা ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। অধরা বিছানায় মুখ থুবড়ে পড়ে গেল। জুবাইর ওকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নামতে নামতেই লোকটা হাওয়ার গতিতে বেরিয়ে গেল। অধরা নিজেকে সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ওদের পিছু নিল। বাড়ির বাইরের গেট খোলা। আগন্তুক যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেছে। লোকটা আসার সময় সব রাস্তা তৈরি করে এসেছিল। শীতের রাতে কেউ একবার রুমে ঢুকলে বাইরে বের হবে না, এই ভরসাতেই লোকটা এভাবে ভেতরে এসেছে। জুবাইর লোকটাকে ধরতে না পেরে ফিরে আসলো। গেটের কাছাকাছি অধরার সঙ্গে দেখা হলো। মেয়েটার চোখে মুখে ভয় নেই, আছে বিরক্তি। জুবাইরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, ধরতে পারলেন না? ফিরে আসলেন কেন? শুনুন, ওই কিলারকে আমার চাই, যেভাবেই হোক। বাইরে সিসি ক্যামেরা আছে, এখানকার প্রতিটা বাড়ির সামনে আপনি ক্যামেরা পাবেন। আমি সবগুলো ফুটেজ দেখতে চাই, আপনি ব্যবস্থা করুন। ওকে কে পাঠিয়েছে জানা দরকার। অধরা একদমে কথাগুলো বলে থামল। জুবাইর সেসবে পাত্তা না দিয়ে অধরার হাতটা ধরে বিস্মিত হয়ে বলল, তোমার হাত কেটেছে, রক্ত বন্ধ করতে হবে। তুমি আগে কেন ডাকলে না? জুবাইর হন্তদন্ত হয়ে ওর হাত ধরে ভেতরে ছুটল। অধরা বিরক্ত হচ্ছে জুবাইরের উপর। লোকটা নিজে যখন কষ্ট দেবে তখন কিছু না, এইটুকু কেটেছে তার জন্য উতলা হচ্ছে। কাজের কাজ নেই, অকাজের গুণ বেশি। ও জুবাইরকে মানা করল কিন্তু শুনল না। সকালে আয়াতের সঙ্গে এসেছে ওরা, পাশাপাশি দুটো বাড়ি। অধরার ইচ্ছে হয়েছিল বাবা মায়ের স্মৃতি বিজড়িত বাড়িতে রাতে ঘুমানোর, তাই এই বাড়িতে আছে। বাকিরা আয়াতদের বাড়িতে। অধরা ওদেরকে আনতে চেয়েছিল, কিন্তু বহুদিন বাড়িটা পড়েছিল, তাই ধুলোবালিতে পূর্ণ হয়ে আছে। পরিষ্কার করার সময় ছিল না। এক প্রকার বাধ্য হয়ে জুবাইর ওকে নিয়ে এই বাড়িতে থাকতে এসেছে। জুবাইর খুব যত্ন নিয়ে অধরার হাতটা ব্যান্ডেজ করে দিল। লোকটা কালো হুডি চাপিয়েছিল, মুখটা দেখতে পেলে ভালো হতো। অধরা রাগে ফুলে উঠল, নাক মুখ কুঁচকে বলল, সব আপনার দোষ। কে বলেছিল লাথি বসাতে? চুপচাপ উঠে লোকটাকে জাপটে ধরা যেত না? শুধু আপনার জন্য। মাথায় কিছু নেই আপনার, পুষ্টিজনিত সমস্যা আছে। টুইন বেবি তো, সব আপনার ভাইয়ের মাথায় চলে গেছে। এবার বলুন, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে হত্যা করতে চাইতে পারে? জুবাইর বিস্মিত হলো অধরার কথা শুনে। ওকে মারতে চাইবে এরকম লোক এখানে কে থাকবে? তাছাড়াও যতই ঘাটতারা হোক বাইরের লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। একটু জেদি কিন্তু খারাপ না। সবাই ওকে পছন্দ করে। ও এতক্ষণ ভেবেছিল লোকটা অধরাকে মারতে এসেছিল। কৌতূহলী হয়ে প্রশ্ন করল, মানে কি? আমাকে মারতে চাইবে কেন? লোকটা আপনাকেই মারতে চেয়েছিল। দেখুন, রুমে সামান্য হলেও আলো ছিল। তাছাড়া আমাকে মারতে চাইলে ডান সাইডে এসে আঘাত করত, কিন্তু না। আমি দেখেছি লোকটা দরজা থেকে সোজা আপনার দিকে নজর করে এগিয়ে এসেছিল। প্রথমে ভেবেছিলাম আমাকে মারবে, কিন্তু টোটালি মিথ্যা হলো। জুবাইর, আপনার অগোচরে বাজে একটা খেলা চলছে। আপনাকে ওই লোকটার পর্যন্ত পৌঁছাতে হবে। জুবাইর মলিন হাসল, ভয় পেল না। অধরা না থাকলে এতক্ষণে প্রাণ পাখি উড়াল দিত,
তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কে করতে পারে এসব? ডানে বামে সন্দেহ হয় কেউ নেই। নিজেকে নিয়ে ওর ভয় নেই। জুবায়ের সেসবে পাত্তা দিল না। খুব স্বাভাবিকভাবেই বলল, আমাকে মারতে চাইবে কেন? তোমার অনুমান ঠিক নেই। দেখো তোমার বাবার কোনো শত্রু ছিল কিনা। ওরাই হয়তো প্রতিশোধের জন্য এসেছিল। আমি মৃত্যু দেখে ভয় পাই না। মারতে চাইলে মারবে। চলো ঘুমাবো। তোমার শরীর ঠিক থাকা দরকার। অধরা জ্বলে উঠল জুবায়ের এরকম আজে বাজে যুক্তি শুনে। মেজাজ খারাপ হচ্ছে। ও ঝট করে জুবায়ের কলার ধরে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফালতু কথা বলবেন না। আমি আপনাকে একটুও পছন্দ করি না। রাগ হয় আপনাকে দেখলে। আমার রাগের পরিমাণটা আরও বাড়িয়ে দিচ্ছেন। শুনুন, আমি আমার ভবিষ্যৎ বুঝে গেছি। আমার জীবন সংকটে আছে। জানি সামনে আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আপনাকে মরলে চলবে না। আমার বাচ্চাটাকে আপনাকেই বাঁচাতে হবে। আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন তার জন্য ক্ষমা পাবেন, শুধু কোহিনূরকে রক্ষা করলে। আমি মরে যাই, চলে যাই, যা ইচ্ছা তাই হয়ে যায়, কিন্তু আপনাকে বাঁচতে হবে। আমি শপথ নিয়েছি শেষ দেখে ছাড়ব। আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। অধরা একদমে কথাগুলো বলে ওকে ছেড়ে দিয়ে কক্ষের দিকে এগিয়ে গেল। জুবায়ের হতবম্ব হয়ে ভাবছে ওর বলা কথাগুলো। বাবা মা ওকে শুধু উত্তরাধিকার দিতে বলেছিল। বলেছিল এই বাচ্চাটা আসলে বাড়ির সব বিপদ কেটে যাবে। ভাই আলোতে আসতে পারবে। বোনদের বিয়ে হবে, কিন্তু বাচ্চাটার ক্ষতি করবে বলেনি। একটা ছোট্ট বাচ্চা, তার ক্ষতি কেন করবেন ওনারা? কি রহস্য চলছে ওর অজান্তে? জুবায়ের আর অপেক্ষা করল না। দ্রুত কক্ষে ফিরে গিয়ে ফোন নিয়ে বেরিয়ে আসলো। কাউকে একটা ফোন করলো। রাস্তার পাশে সবগুলো সিসি ক্যামেরা চেক করা জরুরি। লোকটার মুখ দেখতে না পারলেও কোথা থেকে এসেছে এটা জানা যাবে। গাড়ি করে আসলে গাড়ির রং বা নাম্বার পাওয়া যাবে। জুবায়ের লোক লাগিয়ে দিল। যাওয়ার আগে পাশের বাসাতে খবর দিল অধরাকে নিয়ে যেতে। অধরাকে সামনে নিয়ে বসে আছে বাড়ির বাকিরা। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। আয়াতের বাবা শেখর ইসলাম খুব ভয় পেয়েছেন। অধরা চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়েছিল। হঠাৎ কি একটা ভেবে বলল, আঙ্কেল, বাবা মায়ের ময়নাতদন্তের রিপোর্ট এসেছিল, ওটা দেখানো যাবে? দুর্ঘটনার সময় যে গাড়িতে বাবার গাড়িটা ধাক্কা দিয়েছিল ওটার মালিক কোথায় আঙ্কেল? এই শহরে গাড়ি দুর্ঘটনা হলো আর যে লোকটা দুটো মানুষের প্রাণ নিয়ে নিল তাকে ছেড়ে দিল পুলিশ। তোমার সন্দেহ হলো না? তুমি কেস রিওপেন করতে বলো। আমি এখানে যতদিন বা যতটা সময় আছি এর মধ্যেই সবটা জানতে চাই। আপনি ব্যবস্থা করুন। সন্দেহের উপরে না উপযুক্ত প্রমাণ নিয়ে শত্রুর সামনে দাঁড়িয়ে মোকাবেলা করতে চাই আমি। শেখর ইসলাম কিছুই বুঝতে পারলেন না। পুলিশ বলেছে দুর্ঘটনার সময় গাড়িতে কোনো লক ছিল না। এমনকি গাড়িটাও কারো নামে রেজিস্ট্রি ছিল না। তাই আসল লোককে পাওয়া যায়নি। এর পেছনে কোনো ঘটনা আছে বলে ওনার সন্দেহ হচ্ছে না। উনি ভ্রু কুঁচকে বললেন, মা, এটা সাধারণ দুর্ঘটনা বই কি কিছুই না। তুমি খামোখা টেনশন করছো। অধরা উত্তেজিত হয়ে উঠল। আঙ্কেল, আমি সন্দেহ করছি না, আমি শিওর এটা হত্যা। আপনি প্লিজ সাহায্য করুন। আমি শেষটা দেখতে চাই। চোখের দেখার মধ্যে মাঝে মাঝে ভুল থেকে যায়। অধরা কথা শেষ করে কক্ষে ফিরে আসলো। মারিয়া ওর খেয়াল রাখছে। কাজের মেয়েটা খাবার নিয়ে ওদের পেছনে পেছনে ছুটছে। জুবায়ের গায়েব। অধরা জানে জুবায়ের রেগে গেছে। এই লোকটাকে একটু রাগিয়ে দিতে পারলে কাজ হারহামেশা হয়ে যাবে। মাথামোটা লোক, বুদ্ধি জ্ঞান নেই। অধরা বিরক্ত হয়ে যাচ্ছে। কয়েকবার ফোন করেছে কিন্তু রিসিভ করছে না। সারাদিন পার করে গভীর রাতে বাড়ি ফিরল জুবায়ের। ক্লান্ত শরীর, কক্ষে প্রবেশ করতে লেট হলো, কিন্তু বিছানায় শুয়ে পড়তে লেট হলো না। অধরা এতক্ষণ ওর জন্য অপেক্ষা করছিল। জুবায়ের সেসব পাত্তা দিল না। অধরা দ্রুত গিয়ে জুবায়েরের হাত টেনে বলল, অকর্মা কুম্ভকর্ণ খারাপ মানুষ আপনি। সারাদিন কোথায় ছিলেন? একটা কাজ দিয়েছি ঠিকঠাক মতো পারেননি। আবার কথায় কথায় হুমকি ধামকি দিতে ওস্তাদ। মানছি কাজটা কঠিন, তাই বলে ফোন রিসিভ করলেন না কেন?
উত্তর দিন তাড়াতাড়ি। জুবাইয়ের চোখ বন্ধ রেখেই মলিন হাসল। ওর কথা পাত্তা না দিয়ে বলল, খেয়েছো তুমি? আসার সময় তোমার দরকারি জিনিসপত্র সব গুছিয়ে এনেছি। না আনলে লিস্ট করে রাখো, আমি আগামীকাল নিয়ে আসবো। তোমার ড্যাডের বাড়িটা আমি আগামীকাল লোকজন দিয়ে পরিষ্কার করে নেব, চিন্তা করো না। অধরা হতবাক জুবাইরের কথা শুনে। হঠাৎ পরিবর্তন কেন বুঝতে পারছে না। ও চোখ মুখ কুঁচকে বলল, কি হয়েছে আপনার? আমরা তো দুদিন পরেই ফিরে যাচ্ছি, তাহলে এসব করে কি হবে? ওই বাড়িতে আমরা আর ফিরছি না। প্রশ্ন করে আমাকে বিব্রত করো না, উত্তর দিতে পারবো না। তোমার বাবা মায়ের খুনি আর আমার উপরে আক্রমণকারীর ঠিকানা নিয়েও ঝামেলা করো না। আল্লাহর উপর ছেড়ে দাও। সৃষ্টিকর্তার রহমত থাকলে আমি তোমাকে রক্ষা করতে যা যা দরকার হয় করব। আমি জানি আমি ভালো না, বিশ্বাসঘাতকতা করেছি। না ঠকলে সত্যি বোঝা যায় না কতটা কষ্ট হয়। এখন ঘুমিয়ে যাও। জুবাইর বালিশে উপুর হয়ে শুয়ে পড়ল। কম্বলটা টেনে মাথা অবধি ঢেকে নিল। অধরা ওর পাশে বসে আছে। যতটুকু জ্ঞান আছে বুঝে নিল জুবাইর সবটাই জেনে গেছে, কিন্তু বলছে না। হয়তো নিজের পরিবারের উপরে আঙুল উঠেছে, তাই মানতে পারছে না। অধরা জানে আরমান ফারুকী সহজে ওদেরকে এভাবে ছাড়বে না। খুব তাড়াতাড়ি একটা উপায় বের করে অধরাকে নিয়ে যাবেন। সেদিন জুবাইর ছিল বলেও আসতে পেরেছিল, নয়তো কখনোই পারত না। সব জায়গায় একটা কিন্তু থেকেই যাচ্ছে। লোকটা নিজের আপন ভাইকে মেরে সম্পত্তি দখল করেছিল। এবার কি নিজের ছেলেকে মারবেন? কি লাভ এতে? সকল খারাপ পরিস্থিতি বা অশুভ কোনো সময়ের মধ্যেও ভালো কিছু সময় থাকে, যেটা স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকে। তাছাড়া আধার পেরিয়ে আসে রাঙা প্রভাত, কালো রং মিলিয়ে গিয়ে সোনালি সূর্য নিয়ে আসে আলো ঝলমলে সকাল। প্রভাত ফেরির গানে মুখোমুখি হয়ে যায় পৃথিবী। অধরা ঘুম থেকে উঠে হতবম্ব হয়ে গেছে। গতকাল অনেক রাতে ঘুমানোর ফলে উঠতে লেট হয়েছে। বাইরে থেকে আওয়াজ আসছে। অধরা দ্রুত জানালা দিয়ে নিজেদের বাড়ির দিকে উকি দিতেই চোখ ছানা পড়া। জুবাইয়ের লোকজন লাগিয়ে ঘরবাড়ি পরিষ্কার করছে। বাড়ির সামনে কয়েকজন গান হাতে দাঁড়িয়ে আছে। লোকটার মতলব কি কে জানে। জুবাইর সত্যি সত্যি এসব করবে ওর ধারণা ছিল না। ভেবেছিল ঘুমের মধ্যেই সব ভুলে যাবে। ও আর অপেক্ষা করল না, দ্রুত বেরিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখা হলো আয়াতের সঙ্গে। ছেলেটা মুখ ভাব করে আছে ওকে দেখে। ঠোঁট উল্টে বলল, আপু, তোমার বরের মাথা পুরোপুরি গেছে। কতবার বললাম আমাদের সঙ্গে থাকার, কিন্তু সে কথাই শুনল না। সেই তোমাদের বাড়িটা পরিষ্কার করতে উঠে পড়ে লেগে গেল। হয়েছেটা কি বলবে? হঠাৎ পরিবর্তনটা কেমন জানি মানতে কষ্ট হচ্ছে। অধরা মলিন হেসে আয়াতের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, আমি সামলে নেব। মারিয়া কোথায়? আয়াত মাথা চুলকে বলল, তোমার ননদ আমাকে দেখলেই পালিয়ে যায়। তোমাদের বাড়িতে আছেন। ওর থেকে দূরে থাক ভাই, আমি চাই না কোনো ঝামেলা হোক। ওরা আমাদের মতো নর্মাল না। জানি না কি রহস্যের আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে ওদেরকে। দূরে থাক, তোর ভালো হবে। আমার মতো তোকে কষ্ট পেতে দিতে চাইছি না। কিন্তু, কোনো কিন্তু না, আমি যাচ্ছি। অধরা কথাটা বলে অপেক্ষা করল না। দ্রুত নিজেদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাড়িতে পৌঁছাতে ওর কয়েক মিনিট সময় লাগলো। সোফা থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। একদম ঝকঝকে করে ফেলেছে। অধরা ঘুরে ঘুরে সবটা দেখল। মনে হচ্ছে সব কালো ছায়া জীবন থেকে দূর হয়ে গেছে। কাজের মেয়েটা টেবিলে খাবার পরিবেশন করছে। মারিয়া ওকে সাহায্য করছে। অধরাকে দেখে মারিয়া চমৎকার করে হাসল। ইশারা করল সবটা কেমন লাগছে। অধরা বিনিময় মিষ্টি করে হেসে বলল, দারুণ। কিছুক্ষণের মধ্যেই জুবাইর এসে হাজির, সঙ্গে এক গাদা শপিং ব্যাগ। পেছনে পেছনে দুজন লোক এসে আরও কিছু প্যাকেট দিয়ে বেরিয়ে গেল। জুবাইর সেসব নিয়ে কক্ষে রেখে সে ধপ করে চেয়ার টেনে বসে পড়ল। সামনে রাখা আপেলের টুকরোতে কামড় বসিয়ে বলল, মোটামুটি সব ঠিকঠাক। দরকারি জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, আরও লাগলে বলবে।
অধরা ভ্রু কুঁচকে বলল, আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এখানে থাকবেন? ফিরে না গেলে আপনার ড্যাড মানবেন তো? দেখুন, ঝামেলা করে কী লাভ, তার চেয়ে চলুন ফিরে যাই। জুবায়ের বিরক্ত হলো অধরার কথা শুনে। মেয়েটা এতদিন এখানে আসার জন্য ঝামেলা করছিল, এখন এখানে থাকতে চাইছে না। এর মতলব কি কে জানে। কৌতূহল দমিয়ে রেখে উত্তর দিল, ওখানে থাকলে তোমার মাথায় আজে বাজে চিন্তা ঘুরঘুর করে। বাচ্চার জন্য এসব ভালো না। অতিরিক্ত টেনশনে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তখন? যে আসছে সে একটা মানুষের বাচ্চা, কোনো ভূতের বাচ্চা না যে সমস্যা হবে না। ও বাড়ির নাম নেবে না, চুপচাপ খাও আর সকলের সঙ্গে আড্ডা দাও, বাকিটা আমি দেখব। জুবায়ের একদমে কথাগুলো বলে থামল। অধরা আর ঝামেলা করল না। এই লোকটার যে তার ছেঁড়া মাথায় ছিট আছে এটা ওর অজানা নেই। জীবনে তার ভুলের কোনো শেষ নেই। মাথা গরম করে আজ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছে আজ অবধি সেটা সাকসেস হয়নি। খ্যাপাটে টাইপের মানুষ সে। অধরা চুপচাপ খাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে বসল। বাবা মায়ের রুমটা তালা লাগানো আছে। অধরা কিছু একটা ভেবে চাবিটা তুলে নিয়ে বাবা মায়ের রুমের তালা খুলে ভেতরে প্রবেশ করল। আগের মতোই সাজানো গোছানো আছে, তবে প্রচুর ধুলাবালি। অধরা আলমারির ভেতর থেকে বাবা মায়ের ছবিটা বের করে দেখে নিল। চিৎকার করে কাঁদতে মন চাইছে। অধরার চোখে পানি ছলছল করছে। কয়েক ফোঁটা পানি গড়িয়েও পড়ল। খুনিকে ধরতে পারলে ও তার থেকে জিজ্ঞাসা করবে, ওকে এতিম করে লোকটার কি এমন লাভ হয়েছে। অধরা ছবিটা রেখে বেশ কিছু জিনিসপত্র ঘাটাঘাটি করল। ওর বাবা মায়ের ফোন দুটো বন্ধ হয়ে পড়ে আছে, 1 বছর অন করা হয়নি। চারজনেই নাকি নষ্ট হয়ে গেছে। অধরা সেটা বুঝতে পারল না। দ্রুত সেগুলো চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওর বাবার ফোনের গ্লাস ঠিক নেই। অধরা মায়ের একটা শাড়ি নিয়ে বেরিয়ে আসলো, পরে আবারও আসবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের লাল রঙের শাড়িটা সুন্দর করে পরে নিল। ভাবল আজ সারাদিন বাবা মায়ের ছবিটা সামনে নিয়ে বন্ধ রুমে সে বসে থাকবে। মায়ের শাড়ি থেকে মামা গন্ধ আসছে। অধরা ভাবনা অনুযায়ী মায়ের শাড়ি পরে ছবির ফ্রেম বুকে নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অনেকক্ষণ কান্নাকাটির পরে বাবা মায়ের ছবিটা বুকে নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। ঘন জঙ্গলের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক পাহাড়ের টিলা। চারিদিকে সবুজের সমারোহ। অধরা নিচে দাঁড়িয়ে ওই টিলার দিকে তাকিয়ে আছে। গায়ে কোনো শক্তি পাচ্ছে না। টিলা থেকে বাচ্চার আওয়াজ ভেসে আসছে। অধরার মন আনচান করছে বাচ্চাটাকে দেখার জন্য, কিন্তু উপরে কিভাবে উঠবে বুঝতে পারছে না। বহু কষ্টে থেমে থেমে ও উপরে উঠে গেল। হাঁপাতে হাঁপাতে আশেপাশে তাকিয়ে দেখল দূরে একটা বাচ্চা খেলছে। ওর হাসির শব্দে সারা বন জুড়ে ঝংকার তুলেছে। অধরার অপেক্ষা না করে ছুটে গিয়ে বাচ্চাটাকে ধরতে গেল, কিন্তু পারল না। তার আগে একটা মুখোশধারী লোক ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। কোথা থেকে জুবায়ের এসে হাজির হলো। ও বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে বাঁকা হাসল। অধরা খেয়াল করল ওর হাতে ধারালো খঞ্জর। অধরা মনে করল ওর মতিগতি বুঝতে পেরেছে, তাই চিৎকার করে বলল, ওকে মারবেন না প্লিজ। জুবায়ের ওকে ছেড়ে দিয়ে আমাকে যা ইচ্ছা করুন। জুবায়ের শুনল না। বাচ্চাটার গলাতে টান দিতে গেল। তখনই জুবায়ের রূপী আরেকজনের আগমন ঘটল। ও দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কেড়ে নিতে চাইল। অধরা ততক্ষণে ছুটে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। পেছন থেকে অধরাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যেটা ওর কোমরে গিয়ে বিঁধেছে। অধরা চিনতে পারছে না কোনটা জুবায়ের আর কোনটা ওর ভাই। হঠাৎ ওদের চোখের দিকে তাকিয়ে বুঝল এতক্ষণ জুবায়ের ভেবে যাকে ভুল করেছিল সেটা জুবায়ের না, ওর ভাই। লোকটা জুবায়ের বুকে ছুরি বসিয়ে দিয়ে লাথি দিয়ে ছুটিয়ে নিল। জুবায়ের ছিটকে পড়েছে, তবে হাতে এনেছে বাচ্চাটাকে। একদম পাহাড়ের ধারে গিয়ে ও দাঁড়িয়ে আছে। অধরা ঝাপসা চোখে চিৎকার করে বলল, আপনি পড়ে যাবেন, পিছিয়ে যাবেন না। পড়লে ওকে বাঁচানো যাবে না। জুবায়ের সেসবে পাত্তা দিল না, শুধু মলিন হাসল।
আকাশ বাতাস কাঁপিয়ে উচ্চারণ করল, আমি না থাকলেও ও থাকবে। ও আমার অংশ, আমার আত্মা, আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার ক্ষমা পাওয়ার অবলম্বন। ও বাঁচবে, তুমি চিন্তা করো না। জুবায়ের ধূপ করে বাচ্চাটাকে নিয়ে পাহাড় থেকে লাফিয়ে পড়ল। অধরা চিৎকার দিয়ে উঠে বসল। সেদিনে সেই স্বপ্নটা ঘুরে ফিরে এক দৃশ্য, একটু পরিবর্তন, তবে শেষ পরিণতি তো এক। কি ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্নটাতে? অধরা প্রচণ্ড ভয় পাচ্ছে। সামনে খারাপ দিন আসতে চলেছে বুঝতে পারছে। ভাবল, এটাই কি আমার নিয়তি? এই মুহূর্তে ওর জুবাইরের কথা খুব মনে পড়ছে। দ্রুত উঠে বসল সে। হাত পা ঠক ঠক করে কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার যথাযথ চেষ্টা করল, কিন্তু নিজেকে স্বাভাবিক করতে পারল না। ঘর থেকে এক প্রকার ছুটে বেরিয়ে গেল। কাজের মেয়েটা খাবার রেডি করছে, মারিয়া বই পড়ছে। অধরা সোজাসুজি মারিয়াকে জিজ্ঞাসা করল, তোমার ভাইয়া কোথায়? মারিয়া বাইরে ইঙ্গিত করতে অধরা ছুটল বাইরে। জুবাইর বাইরে টেবিল চেয়ার দিয়ে সাজিয়েছে, শীতের সকাল বা বিকেলে বসে আড্ডা দেওয়ার জন্য। ও সেসব সাজিয়ে গার্ডের সঙ্গে আলাপ করছিল। অধরা ছুটে গিয়ে জুবাইরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মনে হলো এটাই হয়তো শেষবার জুবাইরকে জড়িয়ে ধরা, এরপরে আর সুযোগ আসবে না। অন্যদিকে জুবাইর হতবম্ব মেয়েটার এমন আচরণ দেখে। 1 বছর বিবাহিত সংসার জীবনে আগে কখনো জড়িয়ে ধরা বা বউকে বুকে নিয়ে ঘুমানো এসব হয়নি। জুবাইর ইচ্ছে করে ওকে ইগনোর করত, কিন্তু আজ কিভাবে কি করবে বুঝতে পারছে না। পাশের লোকেদেরকে ইশারা করলো সরে যেতে। ওরা আদেশ মাত্রই চলে গেল। অধরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জুবাইর কাঁপা কাঁপা হাতে মেয়েটার মাথায় হাত রেখে ওষ্ঠে হাসি এনে বলল, আরে কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? বলো, ডাক্তার ডাকবো? অধরা কোনো কথা বলল না, নির্বিকারভাবে কাঁদছে। জুবাইর ওকে জোর করে সামনে টেনে আনলো। মুখটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, কি হয়েছে না বললে বুঝবো কিভাবে? বাঘিনীর চোখে পানি আমার মানতে কষ্ট হচ্ছে, প্লিজ সবটা বলো। অধরা ফুপিয়ে উঠে বলল, আমাদের ফিউচার আমি দেখে নিয়েছি বোধহয়, সময় খুব কম। ক্ষমা করবেন আমার ব্যবহারে কষ্ট পেলে, খুব সরি। অধরা দ্রুত জুবায়েরকে ছেড়ে দিয়ে যেভাবে দৌড়ে এসেছিল সেভাবেই দৌড়ে চলে গেল। জুবায়ের কিছু সময় তাকিয়ে ওর পিছু ছুটল। অধরা সোজা গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। জুবায়ের বহুবার দরজা ধাক্কা দিয়েও কাজ হলো না। মেয়েটা দরজা খুলল না। জুবায়ের বাধ্য হয়ে নিচে গিয়ে সোফায় বসল। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করল। অধরা সন্ধ্যায় খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে নেমে আসলো। মনে হলো যেন কিছুই হয়নি। জুবায়ের জিজ্ঞাসা করল, কিন্তু ও বলল না। হাসি খুশি মুখে পাশের বাড়িতে আন্টির কাছে চলে গেল। জুবায়ের কিছু বুঝতে পারল না, তবে উতলা হলো। মেয়েটার জন্য হঠাৎ করেই আজ কেমন যেন টেনশন হচ্ছে, ভালো লাগা কাজ করছে। অধরা আজ নিজের বাড়িতে ফিরে যায়নি, আয়াতদের বাড়িতে আছে। আন্টির সঙ্গে ঘুমাবে বলে রাতে থেকে গেছে। জুবায়ের কয়েকবার এসেছে, শেষমেশ নিজেও থেকে গেছে। ও উসখুস করছে কি হয়েছিল শোনার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছে না। জুবায়ের হতাশ হলো। মেয়েটার মাথায় কি ঘুরছে কে জানে। অধরা চুপচাপ খেয়ে রুমে গিয়ে শরীর এলিয়ে দিল। আন্টির সঙ্গে খোশমেজাজে গল্প করে শেষ রাতে ঘুমিয়ে পড়ল। ভোর রাতের আগে হঠাৎ খুটখাট আওয়াজে ওর ঘুম ভাঙল। দ্রুতই সে উঠে বসল। দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। সেদিনের ঝামেলার পর থেকে রুমের বাইরে আলো জ্বালানো থাকে। অধরা দরজা দিতে বেরিয়ে আসলো। চুপচাপ মেইন দরজা খুলতেই দেখল খোলা গেটের সামনে জুবায়ের দাঁড়িয়ে আছে। নীল রঙের হুডি চাপিয়ে গেটে হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে আছে। অধরা 1 পা 2 পা করে লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, শীতের মধ্যে এখানে কি করছেন? অধরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে গিয়ে থমকে গেল। ওর চোখের দিকে তাকিয়ে পিছিয়ে আসলো। এটা কিছুতেই জুবায়ের না। স্বপ্নের কথা ভেবে ও ঢোক গিলল। লোকটা ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে। পশ্চিম আকাশে চাঁদ বাঁকা হয়ে কিরণ দিচ্ছে। বাড়ির ডান সাইডে থাকা আলোর ছিটা গেট পর্যন্ত ছড়িয়ে আছে।
অধরা ক্রমাগত পিছিয়ে আসছে। সামনের মানবটার দৃষ্টি ওর মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করছে। অধরা পেছন ফিরে দৌড় দেবে সেই সময় লোকটা ওকে থামিয়ে দিল। বলে উঠল, থামো মেয়ে, আমি তোমার ক্ষতি করতে আসিনি, কিছু বলতে এসেছি। অধরা থমকে গিয়ে ভয়ে ভয়ে লোকটার দিকে তাকিয়ে বলল, শুনতে চাই না আপনার কথা। ধ্বংস করতে চাইছেন তো আমাকে? আমি এমনিতেই ধ্বংস হয়ে গেছি। অধরার কথা শুনে লোকটা হাসল, ঠোঁট কামড়ে বলল, সন্দেহ করে দোষারোপ করা কি উচিত হচ্ছে? আমি খারাপ কিছু করেছি দেখেছ আজ অবধি? ভিত্তিহীন বিষয় নিয়ে তুমি খামোখা আমাকে ভয় পাচ্ছ। আমি ছোট থেকেই আলোতে যেতে পারি না, কারণ সূর্যের আলোতে আমার সমস্যা হয়, শরীর লাল হয়ে ফুলে ওঠে। ডাক্তার দেখানো হয়েছে, এটা এক ধরনের রোগ। তুমি এই বিষয় নিয়ে সন্দেহ করছো। আর কোহিনূরের বিষয়টা ওটা ড্যাড দাদুর থেকে পেয়েছে। দাদু কি সব আজে বাজে কথাবার্তা বলে ওনার মাথা খারাপ করে দিয়েছেন। তুমি অযথাই ভয় পাচ্ছ। আমি তোমাকে পছন্দ করি, তোমার ক্ষতি কেন চাইবো আমি? অধরা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। শাশুড়ির শেষ কথাটা বারবার কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে, কাউকে বিশ্বাস করা উচিত হবে না। তবুও কিছু বলা দরকার, তাই বলল, আমার কোনো অভিযোগ নেই। আমার স্বামী চেয়েছেন তাই এখানে আছি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। আপনি কি এগুলো বলতে এসেছেন? লোকটা এক পা দুই পা করে একদম অধরার সামনে এসে থামল, দৃষ্টি ওর মুখের দিকে। অধরার অস্বস্তি হচ্ছে। লোকটা হেসে বলল, বিশ্বাস করছো না জানি, তবু আমি চাই তোমরা ফিরে আসো। ভুল ধারণা নিয়ে বসে থেকে কি হবে বলো? নিজের চোখে না দেখলে সেটা নিয়ে চিন্তা করে কি হবে? অধরা লোকটার কথাগুলো মন দিয়ে শুনল। মনে হলো চিৎকার করে সবটা বলতে, কিন্তু পারল না। কিছু বলতে চাইল, তার আগেই অধরার পেছন থেকে জুবায়ের বলে উঠল, ও এখানেই থাকবে আমার সঙ্গে। বাড়িতে নিতে পারলে আমাকে খুন করে আমার স্ত্রী সন্তানকে নিজের কবজায় নিতে খুব সুবিধা হবে জানি, কিন্তু কি বলো তো, আমি আপাতত সেটাই চাইছি না। পৃথিবীর সবাই স্বার্থপর, সবাই নিজের কথা ভাবে, আমিও তাই ভেবেছি। কোহিনূরকে না পেলে তোদের সমস্যা, আমার তো না। তাহলে আমি কেন তোদের জন্য নিজের স্ত্রী কন্যাকে ত্যাগ করব? কোন সুখ পাবো মিস্টার জামশেদ ফারুকী? ভালো করে শুনে নিন, আপনার আর আপনার ড্যাডের কোনো পরিকল্পনা সফল হচ্ছে না। জুবায়ের একদমে কথাগুলো বলে থামল। সামনে ওর ভাই জামশেদ ফারুকী হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিস্ময় খেলা করছে। হয়তো জুবায়ের থেকে এসব আশা করেনি। জুবায়ের অধরার হাতের কবজি ধরে ফিসফিস করে বলল, ভেতরে যাও, শীত পড়ছে, আমি কথা বলে আসছি। অধরা কিছুই বুঝতে পারছে না, কি করবে না করবে, থাকা উচিত নাকি চলে যাওয়া উচিত। দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, ওর থাকার শোভা পাচ্ছে না। কিন্তু না থাকলে যদি এরা দুই ভাই ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন? জুবায়ের ওর সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে, দ্বিতীয়বার করবে না তার কোনো নিশ্চয়তা নেই। করতেই পারে। তাছাড়া ও ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখে ভয় পাওয়া অস্বাভাবিক কিছু না। স্বামী বলে তাকে কারণ ছাড়া বিশ্বাস করে ঠকার মানে হয় না। জুবায়েরকেও আপাতত সন্দেহভাজনের তালিকায় রেখেছে। অধরাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুবায়ের আবারও বলে উঠল, কি হচ্ছে, দাঁড়িয়ে আছো কেন? বিশ্বাস করতে পারো শেষবারের মতো। অধরা কিছুই বলল না, চুপচাপ ভেতরে চলে গেল। জুবায়ের একবার পেছনে তাকিয়ে সামনে দৃষ্টি ফিরালো। জামশেদ তখনও চুপচাপ ছিল। অধরাকে যেতে দেখে চাপা কণ্ঠে বলল, ভাই, তুই আমাকে অবিশ্বাস করছিস? শোন, আমি কিন্তু ইনোসেন্ট। যা হচ্ছে তার বিন্দুমাত্র আমার হাতে নেই। জানিস তো ড্যাড কেমন। দাদু ওনার মাথায় আজে বাজে সব ঢুকিয়েছে। তাছাড়া তোর যদি অধরাকে নিয়ে আমাদের এই বাড়িতে থাকতে অসুবিধা হয়, তাহলে ওকে নিয়ে তুই দাদুর কাছে চল, ওখানে থাকবি। ওখানে দাদু দাদিমা সবাই আছে। এখানে থাকলে কি অসুবিধা? তাছাড়া তুই কেন মাথা ঘামাচ্ছিস? আমার স্ত্রী কোথায় থাকবে সেটা না হয় আমি ভাবব।
ড্যাডকে বলিস এসব কুকর্ম ছেড়ে ভালো হয়ে যেতে। আধুনিক যুগে বসবাস করে সেই আদিকালের মতো ফালতু জিনিস নিয়ে উনি পড়ে আছেন। তাছাড়া আমি তো এখন তোদের পথের কাঁটা। উপড়ে ফেলার চেষ্টা করা হলো কিন্তু হলো না। ভাই, অযথা সময় নষ্ট করিস না। এবার যা, আমি আসছি। জুবাইয়ের কথা শেষ করে এক মুহূর্ত আর অপেক্ষা করল না, হাঁটতে শুরু করলো। ওকে পেছন থেকে বহুবার ডাকা হলো। জুবাইয়ের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে অধরার পাশে গিয়ে বসল। মেয়েটা চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। শরীর আগের চেয়ে হালকা ফোলা ফোলা লাগছে। পেটের আকৃতি বৃদ্ধি পাচ্ছে। শরীরের উজ্জ্বলতা ফিরে এসেছে। মেয়েটাকে এতদিন কেন যেভাবে দেখা হলো না, এখন বেশ আফসোস হচ্ছে। তখন তো জুহি আর আরমান ফারুকের জন্য চোখে পট্টি বাঁধা ছিল। জুবাইর এক মনে এসব ভেবে চলেছে। হঠাৎ অধরার কথা শুনে ওর ধ্যান ভাঙল। অধরা চোখ বন্ধ করেই বলে উঠল, দেখা শেষ হয়ে থাকলে বলুন, উনি সত্যি সত্যি কোন রোগে আক্রান্ত। জুবাইর থতমত খেয়ে বলল, আমি জানি না। মাম্মা বলেন ও ছোট থেকেই এমন, ওর সুবিধার জন্য লুকিয়ে ঘর তৈরি করা হয়েছে। লুকিয়ে কেন? লোকজন ওনার অস্তিত্ব জানলে অসুবিধা কি হতো, নাকি অন্য কিছু? ধরুন ওর কাছে এমন কোনো পাওয়ার আছে যেটা আপনার কাছে নেই। আপনাকে খুন করে ওকে আপনার জায়গায় প্রতিষ্ঠা করবেন আপনার বাবা। আপনাকে হত্যার পেছনে আরও কিছু রহস্য লুকিয়ে আছে, সেটার খোঁজ করুন। এখানে বসে থেকে কিছুই হবে না। চলুন এমন কোথাও যাই যেখানে গিয়ে পুরোপুরি রহস্যের সমাধান জেনে নিতে পারবো। আমাকে নিয়ে টেনশন নেই। বাচ্চা হতে এখনো অনেকটা সময় আছে, ততদিন আমাকে কিছুই করবে না। বিপদ আপনাকে নিয়ে। জুবায়ের, বসে থাকলে সমস্যা বৃদ্ধি হবে। বুদ্ধি নেই কেন আপনার? জুবায়ের অধরার মুখের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার বুদ্ধি সত্যিই চমৎকার। ওর ভালো লাগছে অধরা ওকে নিয়ে চিন্তা করছে। কিন্তু ও কি আদৌ মেয়েটার ভরসার যোগ্য? জুবায়ের কিছু একটা ভেবে বলল, ওই বাড়িতে পা রাখলেই আমি নিজের মধ্যে থাকি না। জানি না কি হয়, তোমাকে দেখতে পারি না। রাগ হয়, অশান্তি লাগে। আমি না চাইতেও তোমার উপরে টর্চার করি। কিছু একটা আছে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। বোঝাতে পারবো না তোমাকে। অধরা আগ্রহ নিয়ে বলল, আপনি তখন সত্যি নিজের মধ্যে থাকেন না, সম্মোহন করা হয়। কারো হাতের পুতুলের মতো আচরণ করেন। যাই হোক, এসব নিয়ে ভাবলে চলবে না। আমি বুদ্ধি বের করেছি। আপনি আমাদের যাওয়ার কথা ভাবুন। এখানে ফিরবো একেবারে সব রহস্য জেনে। তারপর আমাদের আরেকটি বাড়ি আছে, তুমি জানো সেটা? সেখানে দাদু আছেন। ভাই বলছিল ড্যাডি সব দাদুর কথাই করছেন। তুমি যাবে সেখানে? অধরা একটুও চমকালো না। বাড়ি থাকতেই পারে, কারণ আরমান ফারুকী স্ত্রীকে নিয়ে বেশিরভাগ সময় সেখানে থাকেন। কিন্তু সেই বাড়িতে কে কে আছে এটা ওর জানা নেই, কখনো বলতেও শোনেনি। অধরা সোফায় হেলান দিয়ে বলল, যাওয়ার ব্যবস্থা করুন। আর আপনার ভাইকে একটু বলবেন ভ্রাতৃবধূকে বোনের নজরে দেখলে ভালো হয়। হারাম জিনিসের প্রতি ওনার একটু বেশি আগ্রহ। আমি যতই নিজেকে আড়ালে রাখি উনি সামনে চলে আসছেন। জুবাইরের খারাপ লাগছে, রাগ হচ্ছে। হাতের মুঠো শক্ত করে নিজেকে সামলে নিয়ে বলল, সরি। তোমার সন্ধান কিন্তু ওই দিয়েছিল। আমাকে বলেছিল শুধু বিয়ের পরে একটা বাচ্চা হলে তোমাকে ছেড়ে জুহিকে বিয়ে করে নেওয়ার কথা। তাছাড়া তখন আমি ড্যাডের বাধ্য ছিলাম। ভাই বোনদের কথা ভেবেছিলাম। অধরা ঘুম ঘুম কণ্ঠে বলল, বউরা সব সময় খারাপ হয় না। আপনাদের মতো পুরুষের বিয়ে করা সাজে না। ভাই বোনদের ভালো করতে নিষেধ করছি না, তাই বলে নিজের সন্তানকে তাদের হাতে তুলে দেবেন? এটা কেমন কথা? আপনি জানেন ঘরের শান্তি হচ্ছে স্ত্রী সন্তান। যাই হোক, বুঝতে হবে না। রহস্যের সমাধান করে আমাকে ছেড়ে দিয়েন। জুহি তো নেই, আত্মা ফাত্তা থাকলে ডেকে নিয়ে বিয়ে করে নিয়েন। আমি মেয়েকে নিয়েই থাকব। তারপর যদি ভালো কাউকে পাই তখন বিয়ে নিয়ে ভাবব। আমি যথেষ্ট সুন্দরী, ছেলের অভাব হবে না। তাছাড়া আপনার ভাই আছেন তো, উনি বারবার আমাকে কুইঙ্গিত।
অধরা বাকিটা বলতে পারল না। জুবায়ের ওকে মুখ চেপে ধরে রাগে ফুলছে। ভ্রু কুঁচকে বলল, বিশ্বাস ভেঙেছি শাস্তি হিসেবে সারা জীবন এক কক্ষে দুটো বিছানা তৈরি করে ঘুমাবো, তবুও চোখের সামনে থাকা চাই। আমি খারাপ মানুষ, সারা জীবন খারাপই থাকবো। মারামারি, জোর জবরদস্তি সব আমার কাজ। ভালো হতেও চাইছি না। তুমি যদি এসব ফালতু চিন্তা করে থাকো আমিও খারাপ হব। ভালোবাসাবাসির দিন শেষ। আমাকে দেখতে না চাইলে চোখ বন্ধ করে আমার সামনে ঘুরবে, সমস্যা নেই। জুবায়ের একদমে কথাগুলো বলে ওকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। অধরা জানতো এমন কিছুই হবে। জুবায়েরকে চিনতে ওর বাকি নেই। একটু চেতিয়ে দিলেই কাজ হয়েছে। যে ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলেছে সেখানেই মাথামোটা লোকটাকে নিয়ে গিয়ে বিপদ হবে কিনা কে জানে। গাড়ি চলছে জুবায়েরের দাদুর বাড়িতে। সকাল সকাল আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে বের হয়েছে অধরা। সঙ্গে আয়াত এসেছে। অধরা ওকে নিতে চায়নি, কিন্তু ছেলেটা শুনছেই না। যদি কোনো ঝামেলা হয় তাই জোর করেই এসেছে। কাজের মেয়েটা আর মারিয়াও আছে। জুবায়ের মারিয়াকে রেখে কোথাও যায় না, বোনকে সঙ্গে রাখে। মেয়েটার মধ্যে কিছু ঝামেলা আছে। আরমান ফারুকী জানলে ঠিকই মেয়েকে নিজের কাজে লাগিয়ে দেবে। সকলে ছোট বোনটাকে ওর বাকি বোনদের থেকে আলাদা রাখে। ওরা বোবা বধির হতে পারে, কিন্তু কিভাবে জানি মানুষের সব কথা বুঝে যায়। রাতের আধারে সব পার্টিতেও যায়, কোনো রাতই মিস করে না। দীর্ঘ 4 ঘন্টা পর গাড়ি থামল বিশাল এক অট্টালিকার সামনে। বাড়িটার ধূসর রং। অধরা গাড়ি থেকে পা নামাতেই মনে হলো পুরো শরীর কেঁপে উঠে পড়ে যাবেও। জুবায়ের ওকে ধরে ফেলল। দীর্ঘ সময় গাড়িতে থাকার ফলে এমনটা হচ্ছে। মারিয়া এসে ওর হাত ধরে ইশারা করল ভেতরে যাওয়ার জন্য। গেটের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে ওদেরকে বরণ করে নিতে। বাড়ির ভেতরটাতে ছোটখাটো একটা বাগান দেখা গেল। আশ্চর্যের বিষয়, এখানে কোনো ফুল নেই। অধরাকে রানীর মতো বরণ করা হচ্ছে, এটাই ওকে ভাবাচ্ছে। কয়েকজন মিলে ওকে ভেতরে নিয়ে বসতে দিল। অধরা বসতেই সিঁড়ি দিয়ে একজন সাদা চুলের বৃদ্ধ লোক নেমে আসলো। অধরা লোকটার চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। আলো ঝলমলে শীতের দুপুর। ধূসর রঙের অট্টালিকার ভেতরটা মোটেও ধূসর রঙের না, সাদা রঙের। কেমন অদ্ভুত সব কিছু। ভেতরে দামি দামি আসবাবপত্রের ছড়াছড়ি। অধরার পাশে আয়াত চুপচাপ বসে আছে। ছেলেটা এদের অতিথি সেবায় মুগ্ধ, যেটা ওর চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। জুবায়ের ওদেরকে বসিয়ে দিয়ে কোথাও একটা ঘাপটি মেরেছে। অধরা অনবরত ঢোক গিলছে। জুবায়েরের দাদুর দৃষ্টিটা কেমন কুইঙ্গিত দিচ্ছে, কেমন জানি অদ্ভুত রকম। লোকটার চোখের পাপড়িগুলো তুলনামূলকভাবে বেশ বড় আর সাদা রঙের। সাদা পাঞ্জাবির সঙ্গে লোকটা সাদা রঙের লুঙ্গি পরেছে। ভদ্রলোক যে বাঙালি সেটা ওনার পোশাক দেখেই বোঝা যাবে, কথা বলার দরকার হবে না। অধরার ধ্যান ভাঙল ভদ্রলোকের কথা শুনে। চমৎকার করে হেসে উঠলেন। দাদু ভাই, কেমন আছো? আমার শরীর ঠিক ছিল না, তাই বাংলাদেশে গিয়েছিলাম। তোমার সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়নি। তবে কিন্তু তোমাকে আমার কাছেই থাকতে হবে দাদু ভাই, কাজ ছাড়া করছি না। অধরা জোর করে ওষ্ঠে হাসি এনে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু ভাই। আপনার কথা আমি জানতাম না। জুবায়ের কখনো বলেনি আপনার কথা। আপনাকে আমার থেকে লুকিয়ে রেখেছিল কেন দাদু ভাই? ভদ্রলোক যেন কিছুটা ঘাবড়ে গেলেন এমন প্রশ্ন শুনে। তবুও নিজেকে সামনে নিয়ে কাউকে একটা ডেকে ওদেরকে ফ্রেশ হতে কক্ষে নিয়ে যেতে বললেন। জুবায়েরের একটা ফুপি আম্মা আছেন, তার এক ছেলে 2 মেয়ে, সবাই এখানেই থাকে। মেয়ে দুটো কথা বলতে পারে কি বুঝতে পারল না, কারণ এখন পর্যন্ত ওদের কোনো কথা কানে শোনা যায়নি। জুবায়ের যে মাঝে মাঝে গায়েব হয়ে যেত এটাই তার রহস্য। এখানে সে থাকত। অধরা ভাবত অফিসের কাজে বিজি থাকে। আয়াতকে ফুপির ছেলেটা এসে নিয়ে গেল। অধরা সেদিকে তাকিয়ে একটু টেনশন করলো ছেলেটার জন্য, ওর আবার কোনো ক্ষতি না হয়ে যায়। অধরা আসার সময় লুকিয়ে ফোন নিয়ে এসেছে, যেটা জুবায়ের জানে না।
অধরা ফোনটা নিজের সঙ্গে সঙ্গেই রাখবে। যখনই বিপদের ইঙ্গিত পাবে পুলিশে ফোন করবে। তাছাড়া শাশুড়ির দেওয়া জিনিসপত্রগুলোকেও সঙ্গে নিয়েছে। খালি হাতে যুদ্ধে নেমে হেরে যাওয়ার মানে হয় না। এবার যা করবে বুদ্ধি দিয়ে। অধরাকে ওর ফুপি শাশুড়ি রুমে নিয়ে গেল। একটু পরে কাজের মেয়েটা লাগেজ দিয়ে গেল। বেশ বড়সড় সাজানো গোছানো কক্ষ, দেয়ালে টাঙানো জুবায়েরের বড় একটা ফ্রেমবন্দি ছবি। অধরা আশেপাশে ঘুরে ঘুরে দেখল। হঠাৎ জুবায়েরের কণ্ঠ শুনে ও চমকে উঠে পেছনে তাকালো। জুবায়ের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, ম্যামের পদধূলিতে আমার কক্ষটা ধন্য হলো। এবার বলুন তো কেমন লাগছে? পছন্দ হয়েছে? অধরা মুখে হাত দিয়ে চিন্তিত হয়ে বলল, সব ঠিকঠাক, তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে বেলকনি। এখানে কোনো বেলকনি নেই কেন? মন খারাপ হলে আমি কোথায় গিয়ে কান্নাকাটি করব? বাইরের দৃশ্য দেখব কিভাবে? বেলকনির অবদান আমার জীবনে প্রচুর। এই বেলকনি ছিল বলেই না বরার বরের গার্লফ্রেন্ডের রোমান্টিক সিনটা দেখতে পেয়েছিলাম। এই জন্যই জঘন্য খারাপ রুম আপনার। অধরা হাতের টাওয়ালটা জুবায়েরের দিকে ছুঁড়ে দিয়ে বসে পড়ল। মাথায় যন্ত্রণা হচ্ছে। জুবায়ের হতবম্ব হয়ে গেছে অধরার কথা শুনে। মানিজ্যোতের ছিটে ফোটাও অবশিষ্ট থাকল না। কোনো রকম মাথা চুলকে বলল, সরি। আসলে জুহি তখন জোর করছিল, আমি না করতে পারিনি। অধরা বিরক্ত হয়ে বলল, হয়েছে হয়েছে, সরি বলতে হবে না। জানি প্রেম টেম করলে এসব হয়ে থাকে, আমিও করব। ইউনিভার্সিটির একটা ছেলে আমাকে পছন্দ করত। ছেলেটা এখনও সিঙ্গেল। ভাবছি ঝামেলা শেষ হলে ওর সঙ্গে প্রথমে প্রেম করে তারপর বিয়ে করব। আমি বেশ ক্লান্ত আছি, ঘুমাবো এখন। জুবায়েরের মেজাজটা খারাপ হলো। ছেলেদের সঙ্গে কি মেয়েদের তুলনা চলে? জীবনে প্রথমবার ভুল করেছিল, তা আবার বউয়ের চোখের সামনে। জীবন দশাতে কতবার যে খোঁটা শুনতে হবে আল্লাহই ভালো জানে। যে যাই হোক, যত ইচ্ছা বলুক, সমস্যা নেই। কিন্তু তাই বলে আরেক ছেলের সঙ্গে বিয়ে করবে, আবার চুমুও খাবে, এটা অতিরিক্ত। জুবায়ের সেটা একদমই মানবে না। ও দাঁতে দাঁত চেপে বলল, যা খাওয়ার আমার সঙ্গেই খেতে পারো, বাইরের লোকেদের দরকার কি? ছেলের নাম ঠিকানা দাও, আমি বের করব, একদম খুন করে ফেলব। অধরা বিছানায় গায়ে নিয়ে দিয়ে হামি ছেড়ে বলল, পুরাতন জিনিসের প্রতি আমার আবার আগ্রহ কম। এই জানতো, আমি একটু ঘুমাবো, বহু কাজ আছে আমার। বাইরে যাবেন বললেই তো হয়ে যাবে না। এই যে আপনি আর আপনার ভাই টুইন, অথচ আপনার সঙ্গে ওনার কত পার্থক্য। উনি রাতে ঘোরাঘুরি করেন, দিনে মাটির নিচে। ওনার সমস্যাগুলো আপনার হলো না কেন? দ্রুত খোঁজ নিন। বিষয়টা ডাক্তারের সঙ্গে আলোচনা করে দরকার হলে ডিএনএ টেস্ট করুন। জুবায়ের মুখ ভার করল অধরার কথা শুনে। ও যতই মেয়েটাকে অধিকার দেখিয়ে কথা বলছে, মেয়েটা ওকে ততই ইগনোর করছে। কাছাকাছি আসার কোনো সুযোগই দিচ্ছে না। মেয়েরা বুঝি এমনই হয়? ভালোবাসলে মন দিয়ে বাসে, আবার ঘৃণা করলে মন প্রাণ ভরেই ঘৃণা করে। জুবায়ের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চুপচাপ ফ্রেশ হয়ে টাওয়াল রেখে বলল, আমি যাচ্ছি। কোনো দরকার হলে মারিয়াকে বলবে। নিজের বদবুদ্ধি খরচ করে কিছু করতে যাবে না। তোমাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। অধরা কোনো উত্তর দিল না। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তার। জুবায়ের হতাশ হলো। কম্বলটা ওর গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে আসলো। এতদিন প্রশ্নটা যে ওর মনে আসেনি এমনটা না, কিন্তু কখনো জানার চেষ্টা করেনি। এবার করতেই হবে। সন্ধ্যার আগ মুহূর্তে ঘুম ভাঙল অধরার। দুইবার কেউ ডেকেছিল, কিন্তু এখন সেটা মনে পড়ছে না। অধরা দ্রুত ফ্রেশ হয়ে টি টেবিলে রাখা খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে আসলো। লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে বারান্দার শেষ প্রান্ত দেখতে পেল। পশ্চিম দিকে জঙ্গলটা দৃশ্যমান। হঠাৎ সাদা পোশাকে একজন লোককে জঙ্গলের ভেতরে ঢুকতে দেখল। লোকটা চোরের মতো ডানে বামে তাকাচ্ছে। অধরার সন্দেহ হলো, তাই ফট করে পেছনের দরজা দিয়ে নেমে আসলো আর লোকটার পিছু নিল। চারিদিকে যে সন্ধ্যা নেমেছে, কিছুক্ষণের মধ্যেই সূর্য মামা পৃথিবী থেকে বিদায় নেবে, এটা ওর খেয়ালই হলো না। জঙ্গলের মধ্যে ঢুকে গেল সে।
কিছু দূর এসে লোকটাকে আর পেল না। দূরে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। গাছের ফোকর দিয়ে আলো এসে এখানে ওখানে অন্ধকার কেটে আলো তৈরি করছে। অধরার পা চলছে না। মাঝে মধ্যে হোঁচট খেল, তবুও হাঁটা থামালো না। আলোর কাছাকাছি আসতেই দেখল লোকটা হামু করে কিছু একটা খাচ্ছে। অধরা নিজেকে একটা গাছের আড়ালে লুকিয়ে ফেলল। লোকটা পেছনে ঘুরেছিল, এবার সামনে ঘুরল। অধরার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোকটাকে ও ওই বাড়িতেই দেখেছিল। সে যাই হোক, লোকটার মুখে আর সাদা পোশাকে রক্তের ছোপ ছোপ দাগ। সামনে কাঁচা মাংস আর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অধরা দৃশ্যটা দেখে বমি করে ফেলল। কি জঘন্য লাগছে। শীতের মধ্যেও কুলকুল করে ঘামছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত ওর কাঁধ স্পর্শ করল। অধরা কেঁপে উঠে পেছনে তাকিয়ে হতবম্ব। জুবায়ের ওর পাশে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টিও সামনের লোকটার দিকে। হয়তো এরকম অবিশ্বাস্য দৃশ্য বিশ্বাস করতে পারছে না। অধরা কথা বলতে চাইল, কিন্তু তার আগেই জুবায়ের ধূপ করে হাঁটু ভেঙে পড়ে গিয়ে জ্ঞান হারালো। অধরা বিপদ ভুলে গিয়ে জুবায়েরের পাশে গিয়ে বসে পড়ল। ফিসফিস করে বলল, এই যে শুনছেন, কি হলো আপনার? কথা বলুন। আরে ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো। অধরা একদমে কথাগুলো বলে থামল। জুবায়ের কথা বলতে পারল না। অধরার কান্না পাচ্ছে। কি একটা বর জুটেছে কপালে। সারাক্ষণ খুন করব, এটা করব, ওটা করব ডায়লগ মারে, আর এখন কাজের বেলায় ভিমড়ি খেয়ে বিপদ আরও বাড়িয়ে দিল। মেজাজ খারাপ, সঙ্গে টেনশন। কিভাবে একে বাড়িতে নিয়ে যাবে ভাবতেই বুক কাঁপছে। এদিকে আধার নেমে এসেছে। জুবায়েরের মাথা নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল ভয়ে। বিড়বিড় করল, বর না বর্বর। কোথায় বউকে সাহায্য করবে তা না নিজেই ভয়ে অজ্ঞান হয়েছে। আশেপাশের কোথাও পানি থাকলে ঝামেলা ছিল না। বেশ কিছুক্ষণ পর জুবায়েরের জ্ঞান ফিরল। অধরা গাছের ফোকর দিয়ে সামনে তাকিয়ে দেখল সেখানে থাকা লোকটা নেই। এমনকি সেখানে তার চিহ্ন পর্যন্ত নেই। জুবায়ের মাথায় হাত দিয়ে উঠে বসল। মাথা ভার ভার লাগছে। অধরা ভ্রু কুঁচকে বলল, আপনি ঠিক আছেন? জুবায়ের ঠোঁট উল্টে বলল, সরি, আমি এরকম দৃশ্য কখনো দেখিনি। বাসা থেকে তোমার পিছু পিছু এসেছি। কতবার ডাকলাম, তুমি শুনলে না। তারপর এখানে এসে দেখি এই দৃশ্য। আসলে হঠাৎ দেখেছি তো, তাই সহ্য হয়নি। সারাদিন খালি পেটে। জুবায়ের একদমে কথাগুলো বলে থামল। অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এবার থেকে চাপাবাজি কম করবেন। আমি আপনাকে হিরো ভাবতাম, এখন দেখি আপনি জিরো। হিরো না হয়ে ভিলেন হতেন, তাতেও আমি গর্ববোধ করতাম। বাড়িতে চলুন। আরেকটু হলে লোকটাকে হাতে নাতে ধরতে পারতাম। পরের বার যদি দেখি না আমার পিছু নিয়ে ঝামেলা করেছেন, তো খুন করে ফেলব। হাঁটতে পারবেন নাকি কোলে নিতে হবে? জুবায়েরের মুখটা দেখার মতো হলো। কিভাবে কি হয়েছিল কিছুই বুঝতে পারিনি। জীবনে যা কিছু লজ্জাজনক প্রথমবার ঘটেছে, সবটা বউয়ের সামনেই ঘটতে হচ্ছে। আফসোসের শেষ নেই। এমন বেদনা ভরা জীবন নিয়ে সামনে এগোতে হবে, কি দুঃখ। জুবায়েরের ধ্যান ভাঙল অধরার কথা শুনে। আসুন, কোলে নিচ্ছি। মাটিতে আর কতক্ষণ লুটিয়ে পড়ে থাকবেন? জুবায়ের দ্রুত উঠে অধরাকে নিজের কোলে তুলে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। অধরা হতবম্ব হয়ে জুবায়েরের কাজকর্ম দেখছে। ভ্রু কুঁচকে বলল, হঠাৎ জ্ঞান হারালেন কেন বলুন তো? ভয়ে নাকি কোনো রহস্য আছে? কিসের রহস্য? কোনো রহস্য নেই। শরীর খারাপ নিয়ে বর্তমাকে কোলে নিয়ে হাঁটছে, কোথায় একটু আদর করবে, রোমান্টিক কথাবার্তা বলবে তা না, জেরা করছো। আমি সত্যি বলছি। জানি না তখন কি হলো, চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসলো। তোমার কথা মতো হাসপাতালে গিয়েছিলাম। আগামীকাল রিপোর্ট আসবে। তাছাড়া একটা ঝামেলা হয়েছে, তোমাকে বলার সুযোগই পাইনি। আমার উপরে আবারও আক্রমণ করা হয়েছিল। গাড়ি চাপা দেওয়ার চেষ্টা, তেমন কিছু হয়নি। পায়ে আর হাতে লেগেছে। হাসপাতালে 2 ঘন্টা অচেতন ছিলাম। জুবায়েরের কথা শুনে অধরা উতলা হয়ে উঠল।
জোর করে কোল থেকে নামতে চাইল, কিন্তু জুবায়ের নামালো না। অধরা বিরক্ত হয়ে বলল, বাচ্চাদের মতো বুদ্ধি নিয়ে আপনি গোয়েন্দা হবেন? বলেছিলাম নিজের খেয়াল রাখবেন, কিন্তু না, সব উল্টে দিয়েছেন। আগামীকাল থেকে কাছে সব সময় ক্যামেরা রাখবেন। আমি আপনার পোশাকে ক্যামেরা লুকিয়ে দেব, আর আশেপাশে গার্ড রাখবেন। আপনি তো আমার কথাই শুনছেন না। বুঝতে পারিনি হঠাৎ এরকম ঝামেলা হবে। যাই হোক, আগামীকাল থেকে সতর্ক থাকব। শোনো, রাতে স্টোর রুম চেক করতে হবে। শরীর খারাপ বা ভয় পেলে কিন্তু সব খতম। জানি না আপনাদের স্টোর রুমে আবার কোন রহস্য লুকিয়ে আছে। নামিয়ে দিন, আমি হাঁটতে পারবো। আপনার শরীর খারাপ, সুস্থ হয়ে উঠুন, তারপর না হয় আপনার কোলে চড়ে বিশ্বভ্রমণে বের হব। এখন নামব। জুবায়ের ওকে নামালো না। পেছনের দরজা দিয়ে কক্ষে ফিরে বিছানায় রেখে নিজেও বসে পড়ল। আঘাত পাওয়া জায়গা থেকে রক্ত বের হচ্ছে। অধরা সেটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। টেনশন হচ্ছে, সামনে কি অপেক্ষা করছে কে জানে।